আপনি আপনি কে? এত রাতে আমার ঘরে কি করতে এসেছেন? কিছু কি দরকার? শালি মাগি, একদম চুপ থাক। আমি এখন তোর সঙ্গে যা করতে চলেছি সেই কাজ যদি বাধা দিস বা চিন্তিত করিস না, তাহলে কিন্তু তোকে আর তোর পরিবারকে এক্ষুনি খাস করে দেবো। এই বলে দিলাম। এই কথা বলে সেই দীর্ঘকায় লম্বা পুরুষটি তার শরীরের পোশাক মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে ঘরমাক্ত শরীরটা নিয়ে মেয়েটার শরীরের উপর ঝাঁপিয়ে পড়ে মেয়েটার শরীর থেকে পোশাক খুলে ছুঁড়ে ফেলে দিয়ে তার খেলা শুরু করে দেয়। অন্যদিকে মেয়েটা সেই পুরুষটির জন্য অত্যাচার সহ্য করতে না পেরে নীরবে চোখের জল ফেলতে থাকে আর আস্তে আস্তে বলতে থাকে সেই পুরুষটির উদ্দেশ্যে, এই কথা বলে প্রীতম যেই তার বুকের ওপর থেকে ধাক্কা মেরে ফুলঝুরিকে সরাতে যাবে, অমনি ফুলঝুরি দুই হাত দিয়ে তার মুখের সামনে ঝুলে থাকা চুলগুলো সরিয়ে প্রীতমের গলা টিপে ধরে বলে ফ্যাঁসফ্যাঁসে গলায়, লাল জ্বলন্ত চোখে প্রীতমের দিকে তাকিয়ে, এই কথা বলে ফুলঝুরি উঠে প্রীতমকে এক জোরে লাথি মারতে সে ছিটকে গিয়ে বাথরুমের কোনায় গিয়ে পড়তে একটা অসহ্য ব্যথা যন্ত্রণায় কিঁকিয়ে ওঠে আর পড়ে যেতেই ফুলঝুরি তার বুকের উপর ঝাঁপিয়ে পড়ে এবং ফুলঝুরিকে ওইভাবে ঝাঁপিয়ে পড়তে দেখে প্রীতম একটা জোরে চিৎকার করে উঠে জ্ঞান হারায় সঙ্গে সঙ্গে। হঠাৎ মাঝরাতে সশব্দে দরজাটা খুলে যেতেই বিছানার উপর শুয়ে থাকা 22-23 বছরের মেয়েটার ঘুমটা ভেঙে যায়। আর ঘুমটা ভেঙে যেতেই সে বিছানার উপর উঠে বসে দেখে তার ঘরের দরজা দিয়ে এক লম্বা দীর্ঘকায় এক মানুষ তার ঘরের ভিতর প্রবেশ করেছে এবং যে প্রবেশ করেছে মেয়েটা তার মুখটা দেখতে পেল ঘর অন্ধকারময় থাকার জন্য। আর সে কি পুরুষ না মহিলা সেটাও বুঝতে পারল না মেয়েটা, শুধু তার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, আপনি আপনি কে? এত রাতে আমার ঘরে কি করতে এসেছেন? কিছু কি দরকার? মেয়েটা এই প্রশ্ন করাতে একটা পুরুষের বলিষ্ঠ হাত এসে মেয়েটার মুখ টিপে ধরে আর বলে সেই পুরুষটা ফিসফিস করে মেয়েটার উদ্দেশ্যে, শালি মাগি, একদম চুপ থাক। আমি এখন তোর সঙ্গে যা করতে চলেছি সেই কাজ যদি বাধা দিস বা চিন্তিত করিস না, তাহলে কিন্তু তোকে আর তোর পরিবারকে এক্ষুনি খাস করে দেবো। এই বলে দিলাম। এই কথা বলে সেই দীর্ঘকায় লম্বা পুরুষটি তার শরীরের পোশাক মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে ঘরমাক্ত শরীরটা নিয়ে মেয়েটার শরীরের উপর ঝাঁপিয়ে পড়ে মেয়েটার শরীর থেকে পোশাক খুলে ছুঁড়ে ফেলে দিয়ে তার খেলা শুরু করে দেয়। অন্যদিকে মেয়েটা সেই পুরুষটির জন্য অত্যাচার সহ্য করতে না পেরে নীরবে চোখের জল ফেলতে থাকে আর আস্তে আস্তে বলতে থাকে সেই পুরুষটির উদ্দেশ্যে, কিন্তু পুরুষটি মেয়েটার কোনো কথায় কর্ণপাত না করে তার শরীরের যৌন পিপাসা মেটাতে থাকে মেয়েটার নগ্ন শরীরের উপর দিয়ে। অটোটা সরু গলির মুখে দাঁড়াতে অটোর ভেতর থেকে 27-28 বছরের এক লম্বা ফর্সা মতো যুবক নেমে পড়ে হাতে একটা বড় ব্যাগ নিয়ে তারপর অটোর ভাড়া মিটিয়ে সরু গলির ভিতর দিয়ে এইদিক ওদিক তাকাতে তাকাতে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তার ওই সরু গলির ভিতরে একটা জামা কাপড়ের ইস্ত্রির দোকানে দিকে চোখ আটকে যেতেই যুবকটি সেই দোকানের সামনে এগিয়ে যায় আর দেখে দোকানের মালিক জ্বলন্ত উনুনের উপর ইস্ত্রি গরম করছে। দোকানের মালিকটাকে জ্বলন্ত উনুনের উপর ইস্ত্রি গরম করতে দেখে যুবকটি তার জিন্সের প্যান্টের পকেট থেকে একটা কাগজ বের করে এনে দোকানের মালিকের উদ্দেশ্যে জিজ্ঞেস করে, আচ্ছা দাদা, বলতে পারবেন এই পাড়ার মধ্যে মঞ্জুরি ভিলাটা কোথায় আর কোন দিকে পড়বে? যুবকটির প্রশ্ন শুনে দোকানের মালিক দোকানের ভিতর থেকে বেরিয়ে এসে সরু গলির দিকে আঙুল দেখিয়ে বলে, সর্দি জড়ানো ঘর ঘরে গলা, ওই যে সোজা লাল হলুদ রঙের দোতলা বাড়িটা দেখতে পাচ্ছেন, ওই গলিটা শেষ মাথায় দাদা, ওই লাল হলুদ রঙের বাড়িটাই হলো মঞ্জুরি ভিলা। ইস্ত্রি দোকানের মালিকের কাছ থেকে মঞ্জুরি ভিলার ঠিকানা আর পথ নির্দেশ জেনে নিয়ে যেই যুবকটি মঞ্জুরি ভিলার দিকে পা বাড়াতে যাবে দোকানের মালিক প্রশ্ন করে ওঠে যুবকটির উদ্দেশ্যে, আচ্ছা ছোকরা, মঞ্জুরি ভিলায় কি করতে যাচ্ছ তুমি? ওইখানে তোমার চেনা কেউ থাকে নাকি?
দোকানের মালিকের প্রশ্ন শুনে যুবকটি ফিরে তাকায় আর মৃদু হেসে বলে, না না, চেনা কেউ থাকে না। আমি আসলে ওই বাড়িটা ভাড়া নিয়েছি। এখানে আসলে কাজের সূত্রে আমায় থাকতে হবে। যুবকটির মুখে এই কথা শুনে দোকানের মালিকটির সঙ্গে সঙ্গে ভুরু কুঁচকে যায়। বলে, তুমি ওই বাড়িটায় থাকবে বলে ভাড়া নিয়েছো? কেন বলুন তো হঠাৎ এই প্রশ্ন করছেন আপনি? ওই বাড়িতে কি কোনো রকম সমস্যা আছে নাকি? যুবকটির মুখে এই প্রশ্ন শুনে স্ত্রীর দোকানের মালিকটি গাল চুলকাতে চুলকাতে বলল, গলির শেষ প্রান্তে লাল হলুদ বাড়িটার দিকে তাকিয়ে। আসলে কি বলো তো ছোকরা, তোমার মতো কয়েকটা ছেলে বা আগে ওই বাড়িতে ভাড়া থাকতো, কিন্তু ওই 1 সপ্তাহ বা 1 মাস যেতে না যেতেই তারা ওই বাড়ি ছেড়ে দেয়। কিন্তু কি কারণে যে ছেড়ে দেয় তা আজও জানা যায়নি। শুধু একটা ছেলের মুখ থেকে জানতে পেরেছিলাম ওই বাড়িতে নাকি এক পিশাচিনী বাস করে, কিন্তু সেই ছেলেটার কথা সত্যি না মিথ্যে তা বাবু আজ পর্যন্ত জানি না। স্ত্রী দোকানের মালিকের এই কথা শুনে রিতম পাত্তা দেয় না। উল্টে দোকানের মালিক যাতে তার সঙ্গে আর বেশি কথা না বাড়ায় তার জন্য যুবকটি দ্রুত মঞ্জুরি ভিলার উদ্দেশ্যে পা বাড়ায় এবং যুবকটি গলির ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে দেখে গলিটার মধ্যে বেশি বাড়ি নেই। যাও বা বাড়ি আছে 4-5টা, তাও গায়ে গায়ে নয়, সব ছাড়া ছাড়া। একটা বাড়ি থেকে আর একটা বাড়ির দূরত্ব হয়তো 3-4 হাত দূরে দূরে। এছাড়া প্রত্যেকটা বাড়ির পাশে ছোট ছোট বাগান খুব সুন্দর করে। এরপর যুবকটি হাঁটতে হাঁটতে গলির শেষ প্রান্তে আসতেই দেখে গলির শেষ প্রান্তে লাল হলুদ রঙের একটা দোতলা বাড়ি তাল গাছের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর বাড়ির দেওয়ালের গায়ে একটা খয়েরি রঙের নেম প্লেট, তার গায়ে সাদা কালি দিয়ে বড় বড় অক্ষরে লেখা আছে মঞ্জুরি ভিলা। যুবকটি বাড়ির সামনে দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকিয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে দেখে যে বাড়িটার গায়ে যে লাল হলুদ রংটা আছে সেই রংটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে। ক্ষয় হয়ে গিয়ে একটা সাদা ফ্যাকাশে রূপ নিচ্ছে। এছাড়া বাড়িটার নানা জায়গায় অনেক লতা পাতা গুল্ম গাছের জন্ম নিচ্ছে ধীরে ধীরে। এছাড়া যুবকটি আরো একটা জিনিস দেখে যে এত বড় বাড়ি এবং বাড়ির এতগুলো জানলা, কিন্তু অদ্ভুত ব্যাপার যে বাড়ির কোথাও একটা জানলাও খোলা নেই। বাড়ির কোথাও জানলা দরজা খোলা না দেখে যুবকটি বলে ওঠে, বাড়ির কোথাও একটা জানলা দরজা খোলা দেখছি না। বাড়ির ভিতর আবার লোক আছে তো? এই কথা বলে যুবকটি বাড়ির গায়ে কলিং বেলটা দুবার বাজাতে 5-10 মিনিট পর বাড়ির সদর দরজাটা সশব্দে খুলে যায় এবং বাড়ির ভেতর থেকে 55-56 বছরের এক মধ্যবয়স্ক লোক বেরিয়ে আসে এবং বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা যুবকটির উদ্দেশ্যে জিজ্ঞেস করে মধ্যবয়স্ক লোকটা খসখসে করায়, বাবা তুমি কে? তোমার নাম কি? মধ্যবয়স্ক লোকটার প্রশ্ন শুনে যুবকটি নমস্কারের ভঙ্গিতে দুহাতে জড়ো করে বলে, নমস্কার মেসমশাই, আমার নাম রিতম পুরকাইত। কদিন আগে আপনি নিউজ পেপারে আর ইন্টারনেটে বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দিয়েছিলেন না? সেই বিজ্ঞাপন দেখেই আমি আপনাকে ফোন করেছিলাম, মনে আছে? রিতমের মুখে পরিচয় শুনে আর ওই কথাগুলো শুনে লোকটা তখন বলে ওঠে, ও এবার মনে পড়েছে, হ্যাঁ হ্যাঁ, তুমি কদিন আগে বাড়ি ভাড়ার জন্য আমাকে ফোন করেছিলে আর আমি তোমাকে আসতে বলেছিলাম। মনে পড়েছে, আসো আসো, ভিতরে আসো। এই কথা বলে মধ্যবয়স্ক লোকটা রিতমকে বাড়ির ভিতরে ডেকে নেয়। রিতম মধ্যবয়স্ক লোকটার সঙ্গে বাড়ির ভেতরে যেতে এই লোকটি বলে, নমস্কার, আমার নাম তন্ময় রায়চৌধুরী। এই বাড়িটা আমারই। 5 থেকে 5 বছর আগে আমার স্ত্রী গত হয়েছে। আমি এই বাড়িতে সম্পূর্ণ একাই থাকি। আর আমার রান্না বান্না করে দেওয়ার জন্য আর আমার সবসময় দেখাশোনা করার জন্য আমার চাকর লক্ষণ থাকে। ও এখন একটু বাজারে গেছে, একটু পরেই চলে আসবে। আমি থাকি দোতলায়, নিচতলাটা ফাঁকা করে থাকবে কেন? তার জন্যই ভাড়া দেওয়া, বুঝলে? নিচে লোক থাকলে আমারও বেশ ভালো লাগবে আর বাড়িটাও ফাঁকা ফাঁকা লাগবে না। এই কথা বলে তন্ময়বাবু রিতমকে নিয়ে একতলার সরু একটা করিডোর পেরিয়ে করিডোরের শেষ মাথায় একটা তালাবন্ধ ঘরের সামনে গিয়ে দাঁড়ায় এবং দাঁড়াতেই বন্ধ ঘরের তালা খুলতে খুলতে তন্ময়বাবু রিতমকে বলে, এই না, আজ থেকে এই ঘরটা তোমার, যতদিন ভালো ইচ্ছে থাকো। তন্ময়বাবুর কথা শুনে রিতম মৃদু হাসে এবং মুখে কিছু বলে না। রিতম এই ফাঁকে চোখ ঘুরিয়ে বাড়িটার একতলাটা একবার দেখে নেয়। রিতম দেখে একতলার সরু করিডোরের দুই পাশে তালাবন্ধ দুটো দুটো করে মোট 4টে ঘর। তার মধ্যে ডান দিকের একটা ঘর এখন ও। এছাড়া সিঁড়ির শেষ প্রান্তে দোতলায় ওঠার সিঁড়ি এবং সিঁড়ির পাশে আর একটা ছোট ঘর, মনে হয় ওটা স্টোর। এরপর রিতম তন্ময়বাবুর সঙ্গে ওর নিজের বরাদ্দ করা ঘরে ঢুকে দেখে ঘরটা বেশ বড় এবং ঘরের একদিকে একটা ছোট রান্নাঘর ও একটা অ্যাটাচ বাথরুমও আছে। এছাড়া ঘরের মধ্যে একটা শোয়ার জন্য চৌকি আর তার পাশে একটা কাঠের টেবিল আর চেয়ার রয়েছে ঘরের মধ্যে। এই দুটো আসবাবপত্র ছাড়া আর কোনো আসবাবপত্র নেই, শুধু ঘরের দক্ষিণ দিকে খোলা বড় জানলা।
রিতমকে এক মনে ঘরটা দেখতে দেখে তন্ময়বাবু বলে ওঠে, বাবা, তোমার ঘর পছন্দ হয়েছে তো? তন্ময়বাবুর কথা কানে যেতেই রিতমের সম্বিত ফেরে। বাবা, তুমি এখন বিশ্রাম নাও, আমি যাই। লক্ষণ এলে ওকে দিয়ে তোমার দুপুরের খাবার পাঠিয়ে দিচ্ছি, কেমন? তন্ময়বাবুর কথা শুনে রিতম একটু লজ্জিতভাবে বলে, না না মেসমশাই, আপনাকে আর কষ্ট করে লক্ষণকে দিয়ে আমার জন্য দুপুরের খাবার পাঠাতে হবে না। আপনাদের এই গলি থেকে বেরিয়ে বড় রাস্তার ধারে একটা ভাতের হোটেল পড়ে না, আমি আসার সময় দেখেছি। ওই হোটেল থেকে আমি বরঞ্চ দুপুরের লাঞ্চটা সেরে নেব। প্লিজ আমার জন্য দুপুরে কোনো আয়োজন আর করবেন না। রিতমের কথা শুনে তন্ময়বাবু আর কিছু বলে না, ঘর থেকে বেরিয়ে যায়। ঘর থেকে তন্ময়বাবু যেই বেরোতে যাবে রিতম তখন প্রশ্ন করে ওঠে, আচ্ছা মেসমশাই, আপনার নিচের একতলার যে বাকি ঘরগুলো পড়ে আছে সেই ঘরগুলোতে কেউ ভাড়া থাকে না? রিতম এই প্রশ্ন করাতে রিতম দেখে তন্ময়বাবু তার প্রশ্নটা শুনে কেমন যেন হকচকিয়ে যায়। তারপর নিজেকে কিছুটা সামলে নিয়ে বলে, কিছু মাস আগে ওই ঘরগুলোতে তোমার মতো কয়েকজন ছেলে ভাড়া ছিল, কিন্তু তারা আরো ভালো বাড়ি ভাড়া পেয়ে বা কেউ কেউ চাকরি ছেড়ে নিজের দেশের বাড়ি চলে গেছে। তন্ময়বাবুর এই কথাটা শুনে রিতমের একটু খটকা লাগে, কিন্তু খুব একটা বিষয়টাকে গুরুত্ব দেয় না। এরপর তন্ময়বাবু ঘর থেকে বেরিয়ে যেতেই রিতম ঘরের দরজা বন্ধ করে জুতো মোজা খুলে চৌকির ওপর টান টান হয়ে শুয়ে পড়ে এবং শরীর ক্লান্ত থাকার জন্য কখন যে রিতমের দুই চোখ ঘুমে জড়িয়ে যাচ্ছিল তা সে নিজেও জানে না। হঠাৎ দরজার খুটখুট আওয়াজ কানে আসতেই রিতমের ঘুমটা ভেঙে যায় এবং সে হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে বিকেল 3:30 বাজে। হাত ঘড়িতে দুপুর 3:30 বাজে দেখে রিতম জিভ কেটে বলে, ইস, এত ঘুম পেয়েছিল যে আমি ঘুমিয়েই পড়েছিলাম। দুপুরে যে লাঞ্চ করতে যাবো ভেবেছিলাম হোটেলে, সেটাও আর যাওয়া হলো না ঘুমের চোটে। সত্যি কি ঘুম আমার মাইরি। এই কথা বলতে বলতে রিতম দরজার খুটখুট আওয়াজটা শুনে সেই দিকে এগিয়ে যায় এবং দরজা খুলতেই যা দেখে তা হলো তার ঘরের দরজার সামনে খাবারের প্লেট হাতে অচেনা এক অপরূপা সুন্দরী 22-23 বছরের এক যুবতী দাঁড়িয়ে আছে। তার গায়ের রং দুধে আলতার মতো ফর্সা, মুখটা পান পাতার মতো গোল, চোখ দুটো টানা টানা, আর চোখের মণি দুটো খুব অদ্ভুতভাবে উজ্জ্বল। ওই যুবতীর উজ্জ্বল চোখের মণির দিকে যে তাকাবে সে আর বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারবে না, কারণ যুবতীর মণি দুটো এতটাই উজ্জ্বল ছিল। তাছাড়া ঠোঁট দুটো টিয়া পাখির ঠোঁটের মতো লাল টুকটুক করছে। এছাড়া মেয়েটার পরনে সাদা শাড়ি। যুবতীর পরনে সাদা শাড়ি দেখে রিতমের বুঝতে অসুবিধে হলো না যে যুবতীটি বিধবা। অচেনা যুবতীটিকে তার ঘরের দরজার সামনে খাবারের প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রিতম জিজ্ঞেস করে, আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। রিতমের প্রশ্ন শুনে যুবতী মৃদু হেসে রিনে রিনে গলায় বলে, আমার নাম ফুলঝুরি, আমি তন্ময়বাবুর মেয়ে। ফুলঝুরির পরিচয় পেয়ে রিতম মনে মনে বলে, মেসমশাই তো একটু আগে আমাকে বললেন যে উনি আর ওনার চাকর লক্ষণ এই দুজনেই বাড়িতে থাকেন, কিন্তু কই ওনার মেয়ের কথা তো আমাকে কিছু বলেনি। হয়তো বলতে ভুলে গেছে। আমার বাবা আমার হাত দিয়ে আপনার দুপুরের খাবারটা পাঠিয়ে দিয়েছে, এই নিন আপনার খাবার। ফুলঝুরির এই কথাটা কানে যেতেই রিতমের সম্বিত ফেরে। যখন ফুলঝুরি রিতমের হাতে খাবারের প্লেটটা দিতে যাবে, রিতমের হাতের সঙ্গে ফুলঝুরির হাতের হালকা একটা স্পর্শ লাগতেই রিতমের মনে হলো তার হাতে যেন কে বরফ চেপে ধরেছে, কারণ ফুলঝুরির হাতের স্পর্শটা এতটাই বরফের মতো ঠান্ডা ছিল। ফুলঝুরির ঠান্ডা হাতের স্পর্শ লাগতেই রিতম হাতটা চট করে সরিয়ে নেয়। রিতমকে ওইভাবে হাতটা সরিয়ে নিতে দেখে ফুলঝুরি জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি এইভাবে হাতটা সরিয়ে নিলেন কেন? আর একটু হলে তো খাবারের প্লেটটা আপনার হাত থেকে পড়ে যেত। ফুলঝুরির কথা শুনে রিতম ফুলঝুরির হাতের দিকে তাকিয়ে বলে ওঠে, আপনার হাতটা বরফের মতো এত ঠান্ডা কেন? রিতম দেখল তার প্রশ্নটা শুনে ফুলঝুরি কেমন যেন উদাস হয়ে যায়, কিন্তু কিছু বলে না, শুধু বলে, রিতম বাবু, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আপনি খেয়ে নিন, আমি চাই। এই কথা বলে ফুলঝুরি তার ঘর থেকে যেই চলে যেতে যাবে, হঠাৎ রিতমের চোখ যায় ফুলঝুরির পায়ের দিকে এবং যা দৃশ্য দেখে তা হলো ফুলঝুরির পায়ের পাতা দুটো স্বাভাবিক মানুষের মতো নয়, কেমন যেন উল্টো দিকে ঘোরানো। এছাড়া দুই পায়ের নখগুলো কেমন যেন কালো কালো আর বড় বড়। ফুলঝুরির পায়ের এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরে রিতম ভয়ে দরজাটা দুম করে বন্ধ করে দেয়। রিতমকে ওইভাবে দুম করে দরজা বন্ধ করে দিতে দেখে ফুলঝুরি রিতমের ঘরের দিকে তাকায়। তারপর একটা সাপদের রহস্যের হাসি হেসে দোতলায় উঠে যায়। এবার একটু গল্পে রিতমের কথায় আসা যায়। রিতম হলো হলদিয়ার ছেলে, তার জন্ম হলদিয়া এবং স্কুলের পড়াশোনা থেকে শুরু করে কলেজ পর্যন্ত রিতম সবকিছু হলদিয়াতেই করেছে
এবং গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর কয়েকটা সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির পরীক্ষা দেওয়ার পর অবশেষে 5 মাস বাদে কোচবিহারে একটি বেসরকারি ব্যাংকের সংস্থায় রিতম চাকরি পায়। এবং চাকরি সূত্রে রিতম কোচবিহারে আসার কদিন আগে নিউজ পেপারে তন্ময়বাবুর কম দামের বাড়ি ভাড়ার বিজ্ঞাপনটা দেখে এবং নিউজ পেপারে বিজ্ঞাপনটা দেখেই রিতম তন্ময়বাবুকে ফোন করে নিজের নামে একটা ঘর বুক করে রাখে থাকার জন্য। এরপর কোচবিহারে চাকরি সূত্রে রিতম এসে বেশ কদিন ভালোভাবেই দিন কেটে যায়। তার এই কদিনের মধ্যে রিতমের সঙ্গে তন্ময়বাবুর আর তন্ময়বাবুর মেয়ের ফুলঝুরির সঙ্গে বেশ ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে এবং বিশেষ করে ফুলঝুরির সঙ্গে রিতমের একটা নিবিড় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। এরপর 2 সপ্তাহ ধরে রিতমের অফিস আর ঘর করে দিন কেটে যায়। 2 সপ্তাহ পর রিতমের সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটে। একদিন রিতমের অফিস থেকে বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত 10:30 11টা বেজে যায়, কারণ সেই দিন অফিসে রিতমের খুব চাপ ছিল। রিতম যখন বাড়ি ফেরে দেখে সারা বাড়ি অন্ধকারে কুটকুট করছে, বাড়ির কোথাও একটাও আলো জ্বলছে না। বাড়িতে কোথাও আলো জ্বলতে না দেখে রিতম বুঝতে পারে তন্ময়বাবু রাতের খাওয়া সেরে শুয়ে পড়েছে, তাই হয়তো বাড়ি অন্ধকার। এরপর রিতম অন্ধকার করিডোর পেরিয়ে যেই নিজের ঘরের দিকে যেতে যাবে, হঠাৎ তার কানে মেয়েলি গলায় একটা কান্নার আওয়াজ ভেসে আসে। অন্ধকার করিডোর থেকে মেয়েটির গলায় কান্নার আওয়াজ শুনে রিতম থমকে দাঁড়িয়ে পড়ে এবং একটু ভয়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় ফিসফিস করে বলে, রাতে একতলার অন্ধকার করিডোরের মধ্যে আবার কি কাঁদছে? এই কথা বলে রিতম তার জিন্সের প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে ফ্ল্যাশ লাইটের আলো জ্বালিয়ে অন্ধকার করিডোরে চারিদিক ঘুরে দেখতেই তার চোখ যায় করিডোরের শেষ প্রান্তে সিঁড়ির দিকে। রিতম দেখে করিডোরের শেষ প্রান্তে সিঁড়ির ওপর ফুলঝুরি মুখ নিচু করে বসে হাউ হাউ করে কাঁদছে। ফুলঝুরিকে অন্ধকার সিঁড়িতে বসে কাঁদতে দেখে রিতম ফুলঝুরির দিকে এগিয়ে গিয়ে তার পাশে বসে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তুমি এইভাবে কাঁদছো কেন? আরে প্লিজ আমাকে খুলে বলো, ব্যাপারটা কি? রিতমের প্রশ্ন শুনে ফুলঝুরির কান্না থেমে যায়। কিছুক্ষণ নীরবতার পর ফুলঝুরি রিতমকে অকস্মাৎভাবে জড়িয়ে ধরে রিতমের বুকে মুখ গুজে কাঁদতে কাঁদতে বলে, আমাকে না কেউ ভালোবাসার নেই। তুমি তুমি আমাকে একটু ভালোবাসবে রিতম। সেই আজ থেকে 2 বছর আগে আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো। সে আমাকে ছেড়ে চলে যাওয়ার পর তার মতো করে আমাকে কেউ ভালোবাসেনি। তুমি আমাকে একটু ভালোবাসবে রিতম। ফুলঝুরিকে ওভাবে জড়িয়ে ধরতে দেখে রিতম আপনা আপনি ফুলঝুরিকে জড়িয়ে ধরে। আর ফুলঝুরির মুখে ওই কথাগুলো শুনে রিতমের বেশ মায়া হয় এবং চোখে জল চলে আসে, কারণ রিতম বরাবর ছোটবেলা থেকেই দয়ালু স্বভাবের ছেলে। সে তখন ফুলঝুরিকে তার বুকের মধ্যে চেপে নিয়ে বলে, ভালোবাসবো, খুব ভালোবাসবো তোমাকে আমি ফুলঝুরি, তুমি দেখে নিও। রিতম যখন এই কথাগুলো বলছিল ফুলঝুরিকে বুকের মধ্যে টেনে নিয়ে তার সমানে মনে হচ্ছিল সে যেন কোনো বরফের পাথরকে জড়িয়ে ধরেছে, কারণ ফুলঝুরির সারা শরীরটা এতটাই বরফের মতো ঠান্ডা কনকনে ছিল যেন সে কোনো মরা মানুষকে জড়িয়ে ধরেছে। কে ওইখানে? সিঁড়ির ওইখানে কে বসে আছে? লক্ষণের আওয়াজ কানে আসতেই রিতম যেন কিছুটা ভয় হকচকিয়ে যায়। দেখে লক্ষণ দোতলা থেকে নেমে আসছে একটা টর্চ লাইট হাতে নিয়ে। এছাড়া রিতম আরও একটা অদ্ভুত দৃশ্য দেখে ভয় চমকে ওঠে। সেটা হলো, সে এতক্ষণ ধরে সিঁড়ির ওপর ফুলঝুরিকে ধরিয়ে বসেছিল, সে এখন তার পাশে নেই। এরই মধ্যে সে যেন কোথায় উধাও হয়ে গেছে। সেটা হয়তো দোতলা থেকে লক্ষণের গলার আওয়াজ পেয়ে ভয়তে। রিতমকে অন্ধকার সিঁড়ির মধ্যে বসে থাকতে দেখে লক্ষণ নামতে নামতে বলে, রিতম দাদা বাবু, আপনি এই বুঝি ফিরলেন? তা আপনি অন্ধকার সিঁড়ির ওপর ওরকমভাবে বসে কি করছেন? লক্ষণের প্রশ্ন শুনে রিতম বলে ওঠে, হ্যাঁ এই ফিরলাম। আজ অফিসে এত কাজের চাপ ছিল আমার উপর, তাই আজ বাড়ি ফিরতে রাত হয়ে গেছে। তা মেসোমশাই কি ঘুমিয়ে পড়েছেন নাকি? রিতমের প্রশ্ন শুনে লক্ষণ হাই তুলতে তুলতে বলে, হ্যাঁ দাদা বাবু তো কখন খেয়ে দিয়ে শুয়ে পড়েছেন। আসলে বুড়ো মানুষ তো, তাই বেশি দেরি করেন না। রাত 9টা বাজলেই খেয়ে নেন আর 10টার মধ্যে শুয়েও পড়েন। ও আচ্ছা আচ্ছা। এই বলে যেই রিতমকে নিজের ঘরের দিকে যেতে যাবে তখন লক্ষণ বলে ওঠে, তা দাদা বাবু, আপনি কি রাতের খাবার বাইরে থেকে সেরে এসেছেন, নাকি আপনাকে ঘরে খাবার দিয়ে যাব? লক্ষণের প্রশ্ন শুনে রিতম লক্ষণের দিকে তাকিয়ে বলে ওঠে, না না, বাইরে থেকে খেয়েই এসেছি। তোমাকে আর আমার জন্য এত রাতে খাবার ঝামেলা করতে হবে না। এই কথা বলে রিতম ঘরে চলে যায়। তারপর রিতম তালা খুলে নিজের ঘরে ঢুকতেই
রিতমের নাকে সুমিষ্টি একটা গন্ধ ভেসে আসে এবং সেই সুমিষ্টি গন্ধটা ঘরের কোথা থেকে আসছে তা রিতম বুঝতে পারে না। তারপর সে ঘরের আলোটা জ্বালাতেই আর বিছানার দিকে চোখ পড়তেই রিতম ভয় চমকে ওঠে। দেখে ফুলঝুরি তার ঘরের বিছানার উপরে বসে আছে আর রিতমের দিকে তাকিয়ে মিষ্টিভাবে হাসছে আর বলছে, কি গো, কি ভাবছো তুমি যে আমি তোমার এই বন্ধ ঘরের মধ্যে কি করে ঢুকলাম, তাই তো? ফুলঝুরির প্রশ্ন শুনে রিতম ভয়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, কি করে ঢুকলে? ফুলঝুরি তখন বিছানা থেকে উঠে রিতমের দিকে এগিয়ে এসে রিতমের গালে আলতোভাবে একটা আঙুল বোলাতে বোলাতে রিতমের চোখের দিকে ফুলঝুরির উজ্জ্বল চোখ দুটো রেখে একটা রহস্যের সাপদের হাসি হেসে বলে, জাদু জানি গো, জাদু। আমি খুব ভালো জাদু জানি। এই কথা বলে ফুলঝুরি তার নরম লাল ঠোঁটটা রিতমের ঠোঁটের ওপর ধীরে ধীরে বোলাতে শুরু করতে ঘরের আলোটা সঙ্গে সঙ্গে নিভে যায়, কারণ বাইরে তখন ঝড় শুরু হয়েছে। আর অন্যদিকে ফুলঝুরি যে একজন বিধবা যুবতী সেই কথা ভুলে গিয়ে রিতম তাকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে। দুজন দুজনের ঠোঁটের গভীর চুম্বনে ডুবে যায়। এরপর রিতম ফুলঝুরির ঠোঁটে চুমু খেতে খেতে এক হাত দিয়ে ফুলঝুরির বুকের ওপর থেকে সাদা শাড়ির আঁচলটা ফেলে দেয়। তারপর ধীরে ধীরে ফুলঝুরির পরনে শাড়ি, ব্লাউজ, ভেতরের অন্তর্বাস সমস্ত খুলে ফেলে ফুলঝুরিকে পুরো নগ্ন করে তার বিছানার উপর শুইয়ে দেয়। অপরদিকে ফুলঝুরি ও রিতমের পরনের টি শার্ট, জিন্স, ভেতরের গেঞ্জি, জাঙ্গিয়া খুলে ফেলে রিতমকে পুরো নগ্ন করে দিয়ে ফুলঝুরি তার নগ্ন বুকের ওপর রিতমকে টেনে নিতেই রিতম তার স্নায়বিক উত্তেজনা সহ্য করতে না পেরে রিতম তার ঠোঁট আর জিভ দিয়ে ফুলঝুরির স্তন যুগল চুষতে শুরু করে এবং বাইরে তখন বিদ্যুৎ চমকাতে শুরু করেছে। তার আলোতে দেখে রিতম ফুলঝুরির স্তন যুগল কি সুন্দর, নিঠুর, গোল আর তেল চকচকের মতো দেখতে। অন্যদিকে ফুলঝুরি তার নগ্ন দেহের উপর রিতমের ঠোঁটের স্পর্শ ও আদর পেতে সে একটা শীতকার দিয়ে বলে ওঠে রিতমের নগ্ন শরীর জড়িয়ে ধরে। কতদিন পর পুরুষ মানুষের শরীরের স্পর্শ পেলাম। রিতম, তুমি আজ আমাকে পাগল করে দাও। আমি যে আর পারছি না। অন্যদিকে রিতম ফুলঝুরির স্তনযুগল থেকে শুরু করে ফুলঝুরির গোপনাঙ্গ ও দুধে আলতার মতো ফর্সা সারা নগ্ন শরীরে আদর করতে থাকে। অন্যদিকে ফুলঝুরি তার নগ্ন শরীরে রিতমের ঠোঁটের স্পর্শ পেতেই উত্তেজিত হয়, মাঝে মাঝে শীতকার দিয়ে ওঠে। তারপর ফুলঝুরিকে ওইভাবে উত্তেজিত হতে দেখে আর বিছানায় ছটফট করতে দেখে রিতম যেই তার লিঙ্গটা ফুলঝুরির গোপনাঙ্গে প্রবেশ করাতে যাবে, হঠাৎ ফুলঝুরির মুখের দিকে রিতমের চোখ পড়তেই সে বাইরের বিদ্যুৎ ঝলকারির আলোতে ফুলঝুরির মুখ দেখে চমকে ওঠে। বিদ্যুতের আলোতে দেখে ফুলঝুরির চোখের মণি দুটো লাল আগুনের মতো দাও দাও করে জ্বলছে, যেন ওর ওই লাল জ্বলন্ত চোখ দিয়ে এক্ষুনি হয়তো রিতমকে ভস্ম করে দেবে। এছাড়া রিতম দেখে ফুলঝুরির সারা শরীর ও মুখ সাদা ফ্যাট ফ্যাট করছে এবং ঠোঁটের কোণ থেকে তাজা লাল কালচে রক্ত গড়িয়ে পড়ছে এবং সেই রক্তে রিতমের সাদা বিছানার চাদরটা ভিজে লাল রক্তে রাঙা হয়ে উঠেছে এবং ফুলঝুরির গলায় কালো একটা কালশিটের মতো দাগ। সেই কালশিটের দাগটা দেখেই বোঝা যাচ্ছে দড়ির দাগ এটা। ফুলঝুরির এই রকম ভয়ঙ্কর বিভৎস পৈশাচিক রূপ দেখে রিতম ভয়ে লাফিয়ে বিছানা থেকে নেমে পড়ে এবং ভয়ার্ত কাঁপা কাঁপা গলায় ফুলঝুরির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, এই ফুলঝুরি, তোমার এইরকম অবস্থা হলো কি করে? কে তোমার এই অবস্থা করেছে? এইরকম ভাবে বেশ কিছুক্ষণ ধরে চিৎকার করার পর বাইরের আবার বিদ্যুৎ ঝলকানির আলোতে যা দেখে তা হলো সে যে এতক্ষণ ধরে যার সঙ্গে শারীরিক খেলায় ব্যস্ত ছিল বিছানার উপর, সে ফুলঝুরি বিছানার উপর নেই। পুরো বিছানাটা ফাঁকা। বিছানা ফাঁকা দেখে রিতম ভীষণ ভয় পেয়ে যায়। সে ঘরের চারিদিকে তাকিয়ে চিৎকার করে ফুলঝুরিকে ডাকতে থাকে, ফুলঝুরি, ও ফুলঝুরি, কোথায় গেলে তুমি? আমার কাছে এসো। কিছুক্ষণ ধরে রিতম চিৎকার করার পর দেখে কোথায় ফুলঝুরি। ঘরের মধ্যে কেউ নেই, পুরো ঘর ফাঁকা। শুধু বাইরের ঝড়ের হাওয়ার দাপটে জানলার পর্দাগুলো ইতিউতি আন্দোলিত হচ্ছে। রিতম তখন তার মনের হ্যালোসিনেশন ভেবে মাথায় হাত দিয়ে বিছানার উপরে বসে পড়ে আর ভাবতে থাকে
সে এতক্ষণ ধরে যার সঙ্গে শারীরিক খেলায় ব্যস্ত ছিল সে কি ফুলঝুরি ছিল, না ফুলঝুরির অন্য রূপ নিয়ে কেউ এসেছিল তার শরীরের পিপাসা মেটাতে? এইসব চিন্তা করতে করতে রিতম কখন যে ঘুমিয়ে পড়েছিল তা সে নিজেও জানে না। রিতমের সঙ্গে সেই দিন রাতে ওই ঘটনার পর রিতম বাড়ির কোথাও ফুলঝুরিকে দেখতে পায়নি। ফুলঝুরিকে বাড়ির কোথাও দেখতে না পেয়ে রিতম ভাবে সে হয়তো কোথাও বেড়াতে গেছে। ওই দিন রাতে ওই ঘটনা ঘটার দুদিন পর রিতমের সঙ্গে আরও একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেদিন ছিল খুবই গরম। রিতম অফিস থেকে ফিরে সোজা ঘরে এসে অফিসের ব্যাগটা টেবিলের উপর রেখে বাথরুমে চলে যায় স্নান করার জন্য। এত গরম লাগছিল বলে বাথরুমে গিয়ে গায়ের টি শার্টটা খুলে শাওয়ার চালিয়ে দিয়ে তার তলায় দাঁড়িয়ে পড়ে। তার চোখ বন্ধ করে শাওয়ারের জন্য ভিজতে থাকে। এর বেশ কিছুক্ষণ পর রিতমের মনে হতে থাকে তাকে কে যেন ধীরে ধীরে পেছন দিক থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। রিতমের এইরকম অনুভব হতেই সে ধীরে ধীরে ভয়ে ভয়ে পেছন ফিরে তাকাতেই যা দেখে তা হলো ফুলঝুরি বাথরুমে কখন ঢুকে পড়ে তাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরেছে। ফুলঝুরিকে বাথরুমের ভিতর দেখে রিতম খানিকটা ভয়ে থতমত খেয়ে যায়, আর কাঁপা কাঁপা গলায় ফুলঝুরির দিকে তাকিয়ে বলে, বাথরুমের দরজায় তো ছিটকিনি দেওয়া ছিল, তুমি বাথরুমের ভিতর কি করে ফুলঝুরি ঢুকলে? রিতমের প্রশ্ন শুনে ফুলঝুরি রিতমের গালে আলতো একটা চুমু খেয়ে রিতমকে আরো জড়িয়ে ধরে রিতমের চোখে চোখ রেখে ফুলঝুরি রিনে রিনে গলায় বলে ওঠে, তোমাকে বলেছিলাম না আমি আগের দিন আমি জাদু জানি, জাদু। ফুলঝুরির এই কথা শুনে রিতম বলে ওঠে, সেই দিন রাতে তুমি কোথায় চলে গিয়েছিলে বলো তো? কত করে তোমায় ডাকলাম, তুমি এলে না যে? রিতমের প্রশ্নটা শুনে ফুলঝুরি কেমন যেন অদ্ভুতভাবে খিলখিলিয়ে হেসে ওঠে, এবং যে ফুলঝুরির ওই খিলখিলিয়ে হাসি শুনবে তার বুকের ভেতর থেকে হয়তো ভয়ের একটা হিম শীতল রক্তস্রোতের ধারা বয়ে যাবে। রিতমের এই প্রশ্নে ফুলঝুরি কোনো উত্তর না দিয়ে শুধু বলে, আগের দিনের খেলাটা তো শেষ হয়নি, আজ খেলাটা শেষ করবে না আমার সঙ্গে? এই কথা বলে ফুলঝুরি ধীরে ধীরে রিতমকে বাথরুমের মেঝের উপর শুইয়ে দিয়ে ফুলঝুরি ধীরে ধীরে তার পরনে সব বস্ত্র খুলে নগ্ন হয়ে রিতমের নগ্ন শরীরের উপর চেপে বসে তার ঠোঁটে ঠোঁট বোলাতে শুরু করে। অন্যদিকে রিতম ওই দিন রাতে তার সঙ্গে কি কি ঘটনা ঘটেছিল সেসব কথা একদম ভুলে গিয়ে ফুলঝুরিকে তার নগ্ন বুকের কাছে টেনে দেয়। তারপর দুজন দুজনের মধ্যে যৌনতার উদ্দাম খেলা শুরু হয় বাথরুমের মধ্যে। বেশ কিছুক্ষণ ধরে দুজনের মধ্যে যৌনতার উদ্দাম খেলা চলার পর রিতম অনুভব করে তার বুক আর পিঠে কেমন যেন চিড়চিড়ে ব্যথা হচ্ছে এবং সেখান দিয়ে যেন তরল কিছু একটা গড়িয়ে পড়ছে। রিতমের এইরকম অনুভূতি হতে সে ফুলঝুরির দিকে তাকিয়ে যা দেখে তা হলো ফুলঝুরি তার নগ্ন বুকের ওপর উবু হয়ে বসে আছে, আর তার লম্বা লম্বা চুলগুলো মুখের সামনে ঝুলে আছে বলে রিতম তার মুখটা দেখতে পেল না, এবং ফুলঝুরি তার হাতের কালো বড় বড় ধারালো নখ দিয়ে রিতমের বুকে সমানে আঁচড়াচ্ছে, আর মুখ থেকে সমানে বিশ্রী ধরনের গোঁ গোঁ আওয়াজ করছে। ফুলঝুরিকে এই কাণ্ড করতে দেখে রিতম চিৎকার করে বলে ওঠে, এই ফুলঝুরি, কি করছো তুমি? ছাড়ো, ছাড়ো বলছি আমাকে। এই কথা বলে রিতম যেই তার বুকের উপর থেকে ধাক্কা মেরে ফুলঝুরিকে সরাতে যাবে অমনি ফুলঝুরি দুই হাত দিয়ে তার মুখের সামনে ঝুলে থাকা চুলগুলো সরিয়ে রিতমের গলা টিপে ধরে বলে ফ্যাঁস ফ্যাঁসে গলায় লাল জ্বলন্ত চোখে রিতমের দিকে তাকিয়ে, এই কথা বলে ফুলঝুরি উঠে রিতমকে এক জোরে লাথি মারতে সে ছিটকে গিয়ে বাথরুমের কোনায় গিয়ে পড়তেই একটা অসহ্য ব্যথা যন্ত্রণায় কুঁকিয়ে ওঠে, কিন্তু সেটা খানিকটা সামলে কোনো রকমে উঠে হামাগুড়ি দিতে দিতে যেই বাথরুমের ছিটকিনি খুলে বাইরে বেরোতে যাবে রিতম অমনি ফুলঝুরি রিতমের পেছন পেছন হামাগুড়ি দিতে দিতে আসে, আর এসে রিতমের পাটা খামচে ধরতেই রিতম বাথরুমের মেঝের উপর আবার উল্টে পড়ে যায়, আর পড়ে যেতেই ফুলঝুরি তার বুকের উপর ঝাঁপিয়ে পড়ে, এবং ফুলঝুরিকে ওইভাবে ঝাঁপিয়ে পড়তে দেখে রিতম একটা জোরে চিৎকার করে উঠে জ্ঞান হারায় সঙ্গে সঙ্গে। মাথায় একটা কোমল হাতের স্পর্শ পেতেই রিতম ধীরে ধীরে চোখ খুলে তাকায়। তাকাতেই সে দেখে হাসপাতালের বিছানার উপরে সে শুয়ে আছে, আর তার মাথায় ব্যান্ডেজ আর পায়েও ব্যান্ডেজ। রিতমকে চোখ খুলতে দেখে তন্ময়বাবু জিজ্ঞেস করে, কি গো রিতম,
এখন শরীর কেমন লাগছে? কোথায় কষ্ট হচ্ছে তোমার? তন্ময়বাবুর কথা শুনে রিতম যন্ত্রণা মাখানো ক্লান্ত গলায় বলে, কোথাও কষ্ট হচ্ছে না মেসমশাই। রিতমের কথা শুনে তন্ময়বাবু জিজ্ঞেস করে, আচ্ছা রিতম, তুমি বাথরুমের ভিতরে কি করে পড়ে গেলে? তোমার কি তখন শরীর খারাপ বা মাথা ঘুরছিল নাকি? তন্ময়বাবুর প্রশ্নটা শুনে রিতম বলে, না না, কোনো শরীর খারাপ বা মাথা ঘুরছিল না আমার। আসলে আপনার মেয়ে ফুলঝুরি আমাকে বাথরুমের মধ্যে ফেলে দিয়েছিল। এই কথা বলে রিতম গতকাল রাতে তার সঙ্গে কি কি ঘটনা ঘটেছে সব ঘটনার কথা তন্ময়বাবুকে খুলে বলতেন তন্ময়বাবু রিতমের মুখ থেকে সব ঘটনা শুনে অবাক গলায় বলে ওঠে, ফুলঝুরি তোমার সঙ্গে এইরকম কাজ করেছে? না, ও কি করে এইরকম কাজ করবে? ও তো আজ থেকে 1.5 বছর আগে মারা গেছে। তন্ময়বাবুর মুখ থেকে ফুলঝুরির মৃত্যুর খবর শুনে রিতমের চোখ কপালে ওঠে। সে কাঁপা কাঁপা গলায় অবাক হয়ে বলে, ফুলঝুরি 1.5 বছর আগে মারা গেছে মানে? এ কি করে সম্ভব? ওকে তো আমি আপনার বাড়িতে আসার পর থেকেই প্রতিদিন দেখেছি এবং কথা বলেছি। না না, আপনি ভুল কথা বলছেন মেসমশাই। আমি ভুল কথা বলছি না, ঠিক কথাই বলছি। ফুলঝুরি আজ থেকে 1.5 বছর আগে মারা গেছে। তুমি এতদিন ধরে যাকে দেখেছো সে হলো ফুলঝুরির অতৃপ্ত প্রেতাত্মা। ও মরে যাওয়ার পর আজও যে আমার বাড়িতে আছে আমি বুঝতে পারি, কারণ ওর আত্মা যে এখনো মুক্তি পায়নি। তন্ময়বাবুর মুখে ফুলঝুরির মৃত্যুর খবরটা শুনে রিতম জিজ্ঞেস করে, আচ্ছা, আপনার মেয়ে ফুলঝুরি মারা গেল কি করে? ওর কি হয়েছিল? রিতমের মুখে এই প্রশ্ন শুনে তন্ময়বাবু বলে, ফুলঝুরি কি করে মারা গেছে এবং ওর এই করুণ জীবন কাহিনীর কথা তুমি শুনবে রিতম? শুনবো মেসমশাই, আপনি বলুন। এরপর তন্ময়বাবু ধীরে ধীরে তার মেয়ে ফুলঝুরির করুণ জীবন কাহিনী বলতে শুরু করে। ফুলঝুরির যখন 20 বছর বয়স, তখন ওর কলেজে পড়াকালীন অনিন্দ নামে একটি ছেলের সঙ্গে আলাপ হয়। প্রথম আলাপ হওয়ার পর অনিন্দ ফুলঝুরির ওই অসামান্য সুন্দর রূপ দেখে ফুলঝুরির প্রেমে অনিন্দ পড়ে যায় এবং ফুলঝুরিকে বিয়ে করার প্রস্তাব দিয়ে বসে। সেই কথা ফুলঝুরি আমাকে আর আমার গিন্নি রত্নাকে জানাতেই আমরা অনিন্দর সঙ্গে ফুলঝুরির বিয়ে দিতে রাজি হই। অনিন্দর বাড়ির লোক খুব বড় লোক ছিল, আর ওরা রাজপুত বংশ ছিল বলে ওদের বাড়িতে একটা নিয়ম ছিল যে ছেলের 20 বছর হয়ে গেলে ছেলের বিয়ে দিয়ে দিতে হয়। তা সেই নিয়ম অনুযায়ী আমরা দুই পরিবারের লোক মিলে একত্রিত হয়ে ওদের দুজনের 4 হাত এক করে দিই। অনিন্দর সঙ্গে ফুলঝুরির বিয়ে হওয়ার পর মেয়েটা খুব সুখে শান্তিতেই অনিন্দর সঙ্গে সংসার করছিল। এরপর যখন ফুলঝুরির 22 বছর বয়স, তখন ওর জীবনে একটা বড় দুর্ঘটনা ঘটে যায়। সেটা হলো হঠাৎ কলেজ যেতে গিয়ে বাস অ্যাক্সিডেন্টে অনিন্দ মারা যায়। অনিন্দ মারা যাওয়ার পর অনিন্দর বাড়ির লোক ফুলঝুরিকে অপয়া বলে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং ফুলঝুরির শ্বশুর বাড়ির লোক তাড়িয়ে দেওয়ার পর ফুলঝুরি আমার কাছে চলে আসে। আমার স্ত্রী রত্না ফুলঝুরির বিধবা বেশ আমি রূপ সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। আমার স্ত্রী মারা যাওয়ার পর বাড়িটা পুরো ফাঁকা, খা খা করতে লাগলো। তার জন্য আমি এই বাড়ির নিচতলায় কয়েকটা ভাড়া বসাই এবং এই ভাড়া বসানোই আমার মেয়ের ফুলঝুরির জীবনে সর্বনাশ ডেকে আনবে আর ও আমাকে ছেড়ে চলে যাবে চিরদিনের মতো, এই বা আগে থেকে জানতো। এই কথা বলে তন্ময়বাবু খুব কাঁদতে লাগলো। তাকে ওইভাবে কাঁদতে দেখে রিতম জিজ্ঞেস করে, আচ্ছা, ওর জীবনে কি এমন দুর্ঘটনা ঘটেছিল যে ফুলঝুরিকে আত্মহত্যার পথ বেছে নিতে হলো মেসমশাই? রিতমের প্রশ্ন শুনে তন্ময়বাবু আবার ধীরে ধীরে ফুলঝুরির করুণ জীবন কাহিনী বলতে শুরু করে। তুমি যে ঘরে এখন রিতম আছো ভাড়া, সেই ঘরে আজ থেকে 1.5 বছর আগে মায়াং নামে একটি ছেলে ভাড়া থাকতো। অবশ্যই ছেলেটা তোমার থেকে একটু ছোট ছিল আর ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো, আর ওর বাড়ি ছিল কলকাতায়। পড়াশোনার সূত্রেও এখানে থাকতো। এই মায়াং নামে ছেলেটা যেদিন থেকে আমার বাড়ি ভাড়া আসে, সেই দিন থেকে ওর নজর আমার মেয়ে ফুলঝুরির দিকে পড়ে। ও ভাড়া আসার 2 দিন পর আমার মেয়ের সঙ্গে একটা ছোট্ট ঘটনা ঘটে। সেটা হলো মায়াং কলেজ থেকে ফিরে ওর ঘরে বিশ্রাম করছিল। বিকেল বেলায় ঠিক সেই সময় আমার মেয়ে ওর জন্য বিকেলের জল খাবার নিয়ে যায় ওর ঘরে। মায়াঙ্ক, এই মায়াঙ্ক, শুনছো ভাই? একটু দরজাটা খুলবে? দেখো, তোমার জন্য বিকেলের চা এনেছি। ফুলঝুরির গলা পেতেই মায়াং দরজা খোলে আর ঢুলু ঢুলু চোখে ফুলঝুরির দিকে তাকিয়ে বলে নেশাতুর গলায়, সুন্দরী, সুন্দরী, তুমি এসেছো আমার ঘরে? আসো দেখিনি আমার ঘরে, তোমাকে একটু 2 চোখ ভরে দেখি।
এই কথা বলে মায়াং ফুলঝুরির হাতটা ধরে তার ঘরের ভিতরে টেনে আনতেই ফুলঝুরি কোনো রকমে চায়ের প্লেটটা টেবিলের উপর নামিয়ে রেখে মায়াংয়ের হাতটা কোনো রকমে ছাড়িয়ে দৌড়ে দোতলায় চলে আসে। এই ঘটনার কথা আমি আগে জানতে পারিনি, পরে ওর মুখ থেকে জানতে পারি। ওর সঙ্গে এই ঘটনা ঘটার আরো 5 দিন পর ফুলঝুরির সঙ্গে আরো একটা ঘটনা ঘটায় মায়াং। সেটা হলো, ফুলঝুরির প্রতিদিনের অভ্যেস ছিল সে ঘুম থেকে উঠে স্নান সেরে আমাদের বাড়ির পিছনে যে তুলসী মঞ্চটা আছে সেখানে জল আর ধূপ দেওয়া। তাই প্রতিদিনের মতো সেই দিন ভোর ভোর ফুলঝুরি উঠে স্নান সেরে বাড়ির পিছনের তুলসী মঞ্চে জল আর ধূপ দিচ্ছিল। হঠাৎ সেই সময় মায়াং ফুলঝুরিকে পিছন দিক থেকে এসে খুব অশ্লীলভাবে জড়িয়ে ধরে ফুলঝুরির কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, সুন্দরী, তুমি আমাকে দেখে এত দূরে দূরে পালাও কেন? আসো, আমার কাছে আসো বলছি। তোমাকে একটু প্রাণ ভরে সোহাগ করে। তোমার বুঝি আমার সোহাগ পেতে ইচ্ছে করে না? তোমার স্বামী তো কি হয়েছে? আমি তো আছি। আমি তোমার সব ইচ্ছে পূরণ করবো, সব ইচ্ছে। এই কথা বলে যেই মায়াং ফুলঝুরিকে আদর করতে যাবে অমনি ফুলঝুরি এক ধাক্কা মেরে মায়াংকে ঠেলে ফেলে দিয়ে ওর গালে একটা জোরে থাপ্পড় মেরে বলে, ওরে শয়তান, আমার মতো সহজ সরল বিধবা মেয়েকে দেখে কি ভেবেছিস আমার এই সুন্দর শরীরটা তুই ভোগ করবি না? শোন শোন, আমি বেঁচে থাকতে তোর মতো শয়তানের হাতে আমার এই পবিত্র শরীর কিছুতেই তুলে দেব না, কিছুতেই না। এই কথা বলে ফুলঝুরি কাঁদতে কাঁদতে বাড়ির ভিতরে চলে আসে এবং বাড়ির ভিতরে এসে মায়াং তার সঙ্গে কিছুক্ষণ আগে কি ঘটনা ঘটিয়েছে সব কথা আমাকে খুলে বলতেই আমি মায়াংকে উপরে ডেকে পাঠাই আর বলি বেশ গম্ভীর গলায়, মায়াং, তুমি আজ আমার মেয়ের সঙ্গে যে অসভ্যতা করেছো সেটা তুমি চরম অন্যায় করেছো। আর দ্বিতীয় দিন যদি আমার মেয়ের সঙ্গে তোমাকে অসভ্যতা করতে দেখি না, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। যাও যাও, গিয়ে আমার মেয়ের কাছে তুমি ক্ষমা চাও। আমার কথা শুনে মায়াং ফুলঝুরির পা ধরে ক্ষমা চায় ঠিকই, কিন্তু দমে গেল না। এবারে মায়াং আমার মেয়ের সঙ্গে যা বড় অন্যায় কাজটা করেছিল সে আমার কল্পনার অতীত। মায়াং ফুলঝুরির কাছে ক্ষমা চাওয়ায় 2 সপ্তাহ পর একদিন খুব ভোরবেলায় একটা কুমারীর কান্নার আওয়াজে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যেতেই আমি বিছানার উপর উঠে বসি আর শুনি ফুলঝুরির ঘর থেকে কান্নার আওয়াজটা আসছে। ফুলঝুরির ঘর থেকে কান্নার আওয়াজটা শুনে আমি দরজা খুলে বাইরে বেরিয়ে এসে ফুলঝুরির ঘরে ঢুকতেই যা দৃশ্য দেখি সেটা হলো ফুলঝুরি নগ্ন অবস্থায় বিছানার উপর লেপ্টে পড়ে আছি আর হাউ হাউ করে কাঁদছি। ফুলঝুরির ওই অবস্থা দেখে আমি আলনা থেকে ওর একটা শাড়ি নিয়ে ওর গায়ে যেই শাড়িটা চড়াতে যাব দেখি ওর মুখে আর সারা শরীরে লাল লাল আঁচড়ের দাগ এবং সেই লাল আঁচড়ের দাগগুলো থেকে লাল রক্ত গড়িয়ে পড়ছে। ফুলঝুরির এই অবস্থা দেখে ওর গায়ে শাড়িটা চড়াতে চড়াতে বলি, মা, মা, তোর এই অবস্থা কি করে হলো? কে করলো তোর এই অবস্থা? আমার প্রশ্ন শুনে ফুলঝুরি হাউ হাউ করে কেঁদে ফেলে এবং বলে, বাবা মায়া, ওই শয়তানটা আমার এই অবস্থা করেছে। ও কাল রাতে আমার ঘরে এসে আমার ইজ্জত কেড়ে নিয়েছে বাবা। ফুলঝুরির এই কথা শুনে আমি বলি, ও তোর সঙ্গে কি কি করেছে বল সব, আমি ওর নামে থানায় গিয়ে কমপ্লেন করবো। ফুলঝুরি তখন কাঁদতে কাঁদতে আমাকে বলে, বাবা, কাল মাঝরাতে হঠাৎ আমার ঘরে দরজা খোলার শব্দ শুনে আমার ঘুমটা ভেঙে যায়। আমার ঘুমটা ভেঙে যেতে আমি উঠে দেখি আমার ঘরের দরজা দিয়ে একজন লম্বা দীর্ঘকায় একটা লোক ঢুকে আসছে ধীরে ধীরে। ঘরটা অন্ধকার থাকার জন্য আমি লোকটার মুখটা দেখতে পাইনি ভালো মতো। লোকটার মুখটা দেখতে না পেয়ে আমি খানিকটা ভয় পেয়ে যাই আর জিজ্ঞেস করি কাঁপা কাঁপা গলায়, আপনি 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 কে আপনি? তো এত রাতে আমার ঘরে ঢুকেছেন কেন? এই কথা বলে আমি যে বিছানার পাশে আলোটা জ্বালাতে যাবো হঠাৎ সেই সময় লোকটা আমার হাত চেপে ধরে আর অন্য হাত দিয়ে আমার মুখটা এমন ভাবে চেপে ধরে যাতে আমি চিৎকার করতে না পারি। তারপর লোকটা আমার মুখ চেপে ধরে বেশ গম্ভীর গলায় বলে, শালি মাগি, একদম চুপ করে থাকবি।
সঙ্গে এখন আমি যা যা করতে চলেছি সেই কাজ যদি আমাকে বাধা দিস না, তাহলে তাহলে তোকে এমন মজা দেখাবো যে তুই সারা জীবন মনে রাখবি, সারা জীবন। লোকটার কথা শুনে আমার বুঝতে অসুবিধা হলো না যে এই কথাগুলো কি বলছে। ওই 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 শয়তান মায়াক ছাড়া এই লোক কেউ হতে পারে না। শয়তানটা ওর পোশাক খুলে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে ওর গর্ভান্ত শরীরটা নিয়ে আমার শরীরের উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর আমার সঙ্গে যা করে সে কথা আমি বাবা তোমাকে কোনোদিনও বলতে পারবো না। এই কথা বলে ফুলঝুরি হাউ হাউ করে কাঁদতে থাকে। ফুলঝুরির মুখ থেকে এই কথা শুনে আমি খুব মায়ানের উপর রেগে যাই এবং সঙ্গে সঙ্গে নিচে নেমে আসি ওকে ধরে পুলিশের কাছে দেবো বলে। কিন্তু ওর ঘরে ঢুকে দেখি মায়ান নেই, পালিয়েছে। এরপর আমি পুলিশের কাছে মায়ানের নামে কমপ্লেন করি, কিন্তু মায়ানের বাবা খুব বড় লোক আর পার্টি পলিটিক্সের সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশ মায়ানকে কিছু করতে পারেনি। মায়ানের শাস্তি হলো না দেখে ফুলঝুরি সেই অপমানে আমার অলক্ষ্যে একদিন ওর ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বসে এবং ফুলঝুরির মৃত্যুর পর থেকে ওর অতৃপ্ত আত্মা আজ এই বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায়। আমি স্পষ্ট ওর উপস্থিতি টের পাই প্রত্যেক দিন। এছাড়া জানো তো রিথম বাবা, মায়ান বা তোমার মতো কোনো ইয়াং ছেলে যদি এই বাড়িতে ভাড়া আসে তাদেরকেও খুব অত্যাচার করে। ওর জীবিতকালে মায়ান যে অপমান আর অত্যাচার করেছে আজও তাও মৃত্যুর পরও ভুলতে পারে। এবং তাই ওর আগের বসে যেসব ইয়াং ছেলেরা এই বাড়িতে ভাড়া আসে তাদের উপর চরম অত্যাচার করে এবং ওর হওয়া অন্যায়ের এইভাবে আজও প্রতিশোধ নিয়েই চলেছে। আজও আমি তো থামাতে পারিনি জানো বাবা। ও মনে করে মায়ান যেমন চরিত্রহীন ছেলে ছিল, বাকি ছেলেরাও মায়ানের মতোই চরিত্রহীন। তন্ময়বাবুর মুখে ফুলঝুরির করুণ জীবন কাহিনী শুনে রিতমের চোখে জল চলে আসে। সে মনে মনে ফুলঝুরির উদ্দেশ্যে বলে, ফুলঝুরি, আমি তো তোমাকে সত্যিকারের ভালোবেসেছিলাম, তাও তুমি কেন আমার সঙ্গে এইরকম একটা কাজ করলে? রিতম মনে মনে এই কথা বলার সঙ্গে সঙ্গে অনুভব করলো একটা বরফের মতো ঠান্ডা একটা অদৃশ্য হাত এসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রিতমের তখন বুঝতে অসুবিধে হলো না যে ওর মাথায় কে হাত বুলিয়ে দিচ্ছে। সে ফুলঝুরি ছাড়া আর কেউ নয়। এরপর রিতমের সুস্থ হতে 3 সপ্তাহ সময় লাগে। তারপর সে হাসপাতাল থেকে ছাড়া পেলে তন্ময়বাবুর বাড়ি ছেড়ে ওই বাড়ি থেকে একটু দূরে অন্য একটা বাড়িতে ভাড়া চলে যায় ঠিকই। রিতম কিন্তু সেই নতুন ভাড়া বাড়িতে গিয়ে আজও প্রত্যেক দিন রাতে ঘুমানোর সময় অনুভব করে বরফের মতো ঠান্ডা কার যেন একটা অদৃশ্য হাত এসে তার মাথায় ও সারা শরীরে বুলিয়ে দিচ্ছে। আর কানের সামনে কে যেন ফিস ফিস করে বলে যায়, রিতম, তুমি আর মঞ্জুরি বিদায় আমার কাছে ফিরবে না। আমি যে তোমার ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করে বসে আছি। আজও